এদিকে আজকের সবচেয়ে বড় খবর, চুক্তি ভেঙে ইসরায়েলের হামলা, পাল্টা অ্যাকশনে ইরান। এবার ইসরায়েলকে গুড়িয়ে দিবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান এই ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী একটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ। এদিকে ইরানের প্রথম জবাবেই টিকতে পারল না ইসরায়েল। আঙুল বাঁকা করতেই ইরানের কাছে নরম হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তবে কি হুরমুজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কাবু করল ইরান? কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। শত্রুকে কিভাবে কাবু করতে হয় তা যেন খুব ভালোভাবে শিখে গেছে ইরান। শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কিছুকেই তোয়াক্কা করছিল না, কিন্তু যখনই ইরান কিছুটা বেঁকে বসলো, ঠিক তখনই যেন একেবারে নতুজানু হয়ে ইরানের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল এই আগ্রাসী দুই রাষ্ট্র। এদিকে শান্তি ভেঙে যুদ্ধের গন্ধ, সুইজারল্যান্ডে হাই ভোল্টেজ শোডাউন। চুক্তি ভাঙল কি? ইরানের বিস্ফোরক অভিযোগে কাঁপছে বিশ্ব। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হরমুজ প্রণালী কি আবারও অগ্নিগর্ভ হতে যাচ্ছে? লেবাননে ইসরায়েলি হামলা, ইরানের পাল্টা হুমকি। এর মাঝে সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান। যে সমঝোতা স্মারকে যুদ্ধ থামার কথা ছিল, সেটাই এখন নতুন সংকটের কেন্দ্রবিন্দু। প্রশ্ন একটাই, সংলাপ জিতবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও বাজবে যুদ্ধের দামামা? সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এদিকে এক ঝাঁক ফাইটার নামাচ্ছে পুতিন। আকাশের নতুন রাজা রাশিয়ার ফাইটার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে পুতিনের যুদ্ধ বিমান। আকাশ যুদ্ধে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার সুখোই Su-57। রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু ভূখণ্ডে প্রবেশ, মুহূর্তেই লক্ষ্যবস্তু ধ্বংস, আবার নিরাপদে ঘাঁটিতে ফিরে আসা, এমন সক্ষমতার দাবি করছে মস্কো। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অস্ত্রবাজারেও আলোচনার কেন্দ্রে এখন এই স্টেলথ ফাইটার। রাশিয়া বলছে একের পর এক দেশ আগ্রহ দেখাচ্ছে Su-57 কেনার বিষয়ে। তাহলে কি যুক্তরাষ্ট্রের F-35 কেন্দ্রিক আধিপত্যের সামনে তৈরি হচ্ছে নতুন প্রতিদ্বন্দ্বী? আর কতটা শক্তিশালী এই যুদ্ধ বিমান, তা নিয়েই বাড়ছে নানা জল্পনা। এদিকে ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, বাজছে বিদায়ের ঘণ্টা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এক প্রভাবশালী ও বিতর্কিত চরিত্র। তবে সাম্প্রতিক সময় তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা যুদ্ধ, বিতর্ক, আন্তর্জাতিক চাপ আর দেশ জুড়ে বাড়তে থাকা অসন্তোষের মাঝেও নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করে গেছেন। কিন্তু এবার যেন বদলে যাচ্ছে দৃশ্যপট। রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে নতুন প্রশ্ন। এই অধ্যায়ের কি তবে শেষ হতে চলেছে? ক্ষমতার মঞ্চে কি শুরু হয়েছে বিদায়ের কাউন্টডাউন? ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে তিনি একজন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তো এটা বলার সঙ্গত কারণ আছে, কারণ লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়া, হামাসে একতরফা গণহত্যা চালা যাওয়া, এটা নিয়মিত একটা ইসরায়েলের কাজ এবং এটা চলতে থাকবে। ইরানে আপাতত হামলা তারা ক্ষান্ত দিয়েছে, কিন্তু এখানে কি শেষ? না, শেষ না। এখনো ইসরায়েলের জন্য অনেকগুলো পয়েন্ট অত্যন্ত বিপজ্জনক বলে ইসরায়েল মনে করে। তারা মনে করে সিরিয়া, তুরস্ক, তারপরে কাতার, পাকিস্তান, এরা হচ্ছে বিপজ্জনক। সম্প্রতি যেই মধ্যস্থতার ব্যাপারে তুরস্ক, কাতার এবং পাকিস্তান খুবই তৎপর ছিল। বাবা দিবসে যখন একজন সন্তানের মূল্যায়ন করা হয়, তখন ইরানি সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে মোস্তফাকে তার বাবার আদর্শিক প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যেভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ইরানকে টিকিয়ে রেখেছেন, ছেলে মোস্তফা খামেনি সেই একই চেতনাকে ধারণ করছেন। মোস্তফা খামেনি কঠিন সময়ে প্রশাসনের প্রতিটি জটিল সিদ্ধান্ত, ভূরাজনৈতিক চাল এবং সামরিক পদক্ষেপগুলো সুচারুভাবে সামলে নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু রক্তের উত্তরাধিকারী নন, বরং আদর্শ যোগ্যতার দিক থেকেও সত্যি তিনি একজন যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী ও ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান এই ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পূর্ববর্তী একটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সামরিক কমান্ডের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, শত্রুপক্ষের প্রতিশ্রুতির বরখেলাপ ও আগ্রাসনের জবাবে
এটি তাদের প্রথম পদক্ষেপ। ইরান এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে যদি এই ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকে তবে শত্রুপক্ষকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে সামনে আরও কঠোর ও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে কি হুরমুজে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কাবু করল ইরান? কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। শত্রুকে কিভাবে কাবু করতে হয় তা যেন খুব ভালোভাবে শিখে গেছে ইরান। শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কিছুকেই তোয়াক্কা করছিল না, কিন্তু যখনই ইরান কিছুটা বেঁকে বসলো, ঠিক তখনই যেন একেবারে নতুজানু হয়ে ইরানের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল এই আগ্রাসী দুই রাষ্ট্র। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার প্রথম দফাটি লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন চালানো হচ্ছে। এর জবাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ইরান স্পষ্ট করে জানায়, এটি তাদের প্রতিক্রিয়ার কেবলমাত্র প্রথম ধাপ। লেবাননে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, শত্রুপক্ষকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করাতে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবই করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে ইরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার, কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই রুটে যে কোনো অস্থিরতা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। আর ঠিক এর পরপরই আসে বড় পরিবর্তন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জানা যায়, যুক্তরাষ্ট্রের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল, কারণ যুক্তরাষ্ট্র নিজেও যুদ্ধবন্ধের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ রাখা ইরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির উপায়, কারণ ইরান না চাইলে হরমুজ প্রণালী খোলা কারো পক্ষেই সম্ভব না। আর হরমুজ প্রণালী আর কিছুদিন বন্ধ থাকলে তা খুদ যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করত। আর তাই ইরানের কথা মতোই যুদ্ধবন্ধ ও চুক্তির দায় দাবি মেনে নিয়ে ইসরায়েলকেও তা মানতে বাধ্য করিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত চাপও যে যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন সেই বার্তায় দিচ্ছে। আর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নতুন এই সমীকরণে আপাতত সুবিধাজনক অবস্থানেই রয়েছে তেহরান। হরমুজ প্রণালী কি আবারও অগ্নিগর্ভ হতে যাচ্ছে? লেবাননে ইসরায়েলি হামলা, ইরানের পাল্টা হুমকি। এর মাঝেই সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। যে সমঝোতা স্মারকে যুদ্ধ থামার কথা ছিল, সেটাই এখন নতুন সংকটের কেন্দ্রবিন্দু। প্রশ্ন একটাই, সংলাপ জিতবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও বাজবে যুদ্ধের দামামা? সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে থাকছে পাকিস্তান ও কাতার। কিন্তু বৈঠক শুরুর আগেই ইরানের নতুন ঘোষণায় উত্তপ্ত পরিস্থিতি। তেহরানের দাবি, লেবাননে ইরানপন্থী সামরিক যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। এর জেরেই ইরানের সামরিক নেতৃত্ব হরমুজ প্রণালী পুনরায় অবরোধের ঘোষণা দেয়। এই হুমকি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। বিশ্বের প্রায় 1/5 তেল ও বিপুল এলএনজি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এখানে যে কোনো অস্থিরতা মুহূর্তেই জ্বালানি বাজারকে কাঁপিয়ে দিতে পারে। তবে ওয়াশিংটনের অবস্থান আপাতত সংযত। প্রকাশ্যে কোনো কড়া প্রতিক্রিয়া না দেখিয়ে ট্রাম্প প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চুক্তি কার্যকর রাখতে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক। এদিকে জেডি ভ্যান্সও আশাবাদী। পারমাণবিক কর্মসূচি আর লেবানন যুদ্ধবিরতি দুই বিষয়েই অগ্রগতি দেখতে চান তিনি। তবে এ পথ মোটেও সহজ নয়। ইরানের স্পষ্ট বার্তা, এই বৈঠকের মূল উদ্দেশ্য চূড়ান্ত চুক্তি নয়, বরং যুক্তরাষ্ট্র MOU এর শর্ত মানছে কিনা সেটাই যাচাই হবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই দু দেশের মাঝে দাঁড়িয়ে গেছে অবিশ্বাসের দেয়াল। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন, 7 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালীতে কোনো ট্রানজিট ফি থাকবে না, এমনকি যুদ্ধবিরতি শেষ হওয়ার পরও থাকবে না। একই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি ব্যর্থ হলে অতীত, বর্তমান আর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র যে মূল্য দিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তখন ওয়াশিংটন নিজেই ট্রানজিট ফি আরোপের বিষয়টি বিবেচনা করবে। নতুন প্রশ্ন উঠছে, ইরানের হরমুজ অবরোধের হুমকি নাকি যুক্তরাষ্ট্রের ট্রানজিট ফি পরিকল্পনা, কোনটি ভবিষ্যতের সংকট হয়ে উঠবে? পুরো বিশ্বের চোখ এখন সুইজারল্যান্ডের বৈঠকে। এই টেবিল থেকেই হয়তো শুরু হবে স্থায়ী শান্তির পথ চলা, অথবা এখান থেকেই ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতির নাজুক কাঠামো। যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে পুতিনের যুদ্ধ বিমান। আকাশ যুদ্ধে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার সুখই Su-57। রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু ভূখণ্ডে প্রবেশ, মুহূর্তেই লক্ষ্যবস্তু ধ্বংস, আবার নিরাপদে ঘাঁটিতে ফিরে আসা, এমন সক্ষমতার দাবি করছে মস্কো। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অস্ত্রবাজারেও আলোচনার কেন্দ্রে এখন এই স্টেলথ ফাইটার। রাশিয়া বলছে, একের পর এক দেশ আগ্রহ দেখাচ্ছে Su-57 কেনার বিষয়ে। তাহলে কি যুক্তরাষ্ট্রের F-35 কেন্দ্রিক আধিপত্যের সামনে
তৈরি হচ্ছে নতুন প্রতিদ্বন্দ্বী, আর কতটা শক্তিশালী এই যুদ্ধবিমান তা নিয়েই বাড়ছে নানা জল্পনা। বিশ্বের আকাশ যুদ্ধে নতুন সমীকরণ তৈরি করছে রাশিয়া। সেই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57। মস্কো বলছে শুধু নিজস্ব বিমান বাহিনীর শক্তি বাড়ানো নয়, আন্তর্জাতিক অস্ত্র বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে এই যুদ্ধবিমান। Su-57 হচ্ছে রাশিয়ার তৈরি প্রথম পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার জেট। এটি একই সঙ্গে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, দূরপাল্লার হামলা, শত্রুর বিমান ধ্বংস এবং স্থলভাগের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। রাশিয়ার দাবি স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই আক্রমণ চালাতে পারে এই যুদ্ধবিমান। Su-57 এর অন্যতম শক্তি এর উন্নত সেন্সর ও রাডার ব্যবস্থা। যুদ্ধবিমানটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত, অনুসরণ এবং আক্রমণ করতে পারে। এছাড়া সুপার ক্রুজ প্রযুক্তির মাধ্যমে আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময় অতিসনক গতিতে উঠতে সক্ষম, ফলে দ্রুত হামলা চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু গতি নয়, তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। Su-57 কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে, ফলে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের ওপর মানসিক ও কৌশলগত চাপ তৈরি হয়। রাশিয়ার দাবি সিরিয়া এবং ইউক্রেন সংঘাতে সীমিত আকারে ব্যবহারের মাধ্যমে যুদ্ধবিমানটি বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এর অস্ত্র, সফটওয়্যার এবং সেন্সর ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন আনা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর রপ্তানি সম্ভাবনা নিয়ে। রাশিয়া ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে Su-57 বিক্রির চুক্তি করেছে বলে দাবি করেছে, যদিও ক্রেতাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যদি Su-57 আন্তর্জাতিক বাজারে সফল হয়, তাহলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের F-35 এবং পশ্চিমা যুদ্ধবিমানের যে আধিপত্য রয়েছে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বিশেষ করে যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক শর্ত অথবা উচ্চ মূল্যের কারণে F-35 কিনতে পারছে না। তাদের জন্য Su-57 বিকল্প হিসেবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে বৈশ্বিক অস্ত্র বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং রাশিয়া নতুন করে সামরিক প্রভাব বিস্তারের সুযোগ পাবে। ইসরায়েলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এক প্রভাবশালী ও বিতর্কিত চরিত্র। তবে সাম্প্রতিক সময় তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতা যুদ্ধ, বিতর্ক, আন্তর্জাতিক চাপ আর দেশ জুড়ে বাড়তে থাকা অসন্তোষের মাঝেও নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করে গেছেন। কিন্তু এবার যেন বদলে যাচ্ছে দৃশ্যপট। রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে নতুন প্রশ্ন। এই অধ্যায়ের কি তবে শেষ হতে চলেছে? ক্ষমতার মঞ্চে কি শুরু হয়েছে বিদায়ের কাউন্টডাউন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করছেন নেতানিয়াহুর এখন রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। চ্যানেল 12-এর জরিপ অনুযায়ী অংশগ্রহণকারীদের 59% চান নেতানিয়াহু রাজনীতি ছেড়ে দিন এবং আগামী নির্বাচনে অংশ না নিন। বিপরীতে তার নির্বাচনে অংশগ্রহণে সমর্থন করেছেন মাত্র 33%। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা চুক্তি নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। এই চুক্তিকে অনেক ইসরায়েলি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা এর ফলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অবস্থান দুর্বল হতে পারে। এর আগে 2023 সালের অক্টোবরের হামলার পর নিরাপত্তা ইস্যুতে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। গাজা যুদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে সমালোচনাও তার জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলেছে। বর্তমানে দুর্নীতির মামলার বিচারের মুখোমুখি থাকা 76 বছর বয়সী নেতানিয়াহু ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবচেয়ে উপযুক্ত নেতা। তবে সামনের জাতীয় নির্বাচনকে অনেকেই ইসরায়েলের রাজনীতির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। এখন প্রশ্ন একটাই, ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতার রাজনৈতিক যাত্রা কি শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে, নাকি আবারও সব সমালোচনা পেছনে ফেলে ঘুরে দাঁড়াবেন তিনি? ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন যে তিনি একজন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তো এটা বলার সঙ্গত কারণ আছে, কারণ লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়া, হামাসে একতরফা গণহত্যা চালায় যাওয়া, এটা নিয়মিত একটা ইসরায়েলের কাজ এবং এটা চলতে থাকে। ইরানে আপাতত হামলা তারা ক্ষান্ত দিয়েছে, কিন্তু এখানে কি শেষ? না, শেষটা এখনো ইসরায়েলের জন্য অনেকগুলো পয়েন্ট অত্যন্ত বিপজ্জনক বলে ইসরায়েল মনে করে। তারা মনে করে সিরিয়া, তুরস্ক, তারপরে কাতার, পাকিস্তান এরা হচ্ছে বিপজ্জনক। সম্প্রতি যেই মধ্যস্থতার ব্যাপারে তুরস্ক, কাতার এবং পাকিস্তান খুবই তৎপর ছিল এবং এই তৎপরতা চালাতে যে তারা আবার নিজেদের মধ্যে একটা জোটও গঠন করেছে। এই জোটটা বিপজ্জনক বলে মনে করে ইসরায়েল। বিরতি থাকলেও আলটিমেটলি তাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখানে একটা খবর আসছে মিডল ইস্ট আই যে সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না ইসরায়েল। সিরিয়াকেও তারা অত্যন্ত বিপজ্জনক মনে করে এবং সেখানে বলা হচ্ছে আইএস এবং আল কায়দার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা, যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা,
তারা কখনো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। অর্থাৎ ইসরায়েলের পাশে সিরিয়ার অবস্থান, লেবাননের অবস্থান এগুলি থাকতে পারে না, কারণ এখানে ইসরায়েল বিরোধী শক্তির অবস্থান আছে। এই বিপদের পাশাপাশি তারা ইসরায়েল বিরোধী একটা নতুন জোট মনে করছে, পাকিস্তান, তুরস্ক এবং কাতার মিলে যে নতুন জোট গঠন করছে। এই জোট নিয়ে চিকলি হচ্ছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলি এতটাই চিন্তিত যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক শান্তি চুক্তির চেয়েও এটি তাকে বেশি উদ্বিগ্ন করে তুলছে। যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হয়েছে, এতে ইরান লাভবান হয়েছে, কিন্তু তার চেয়ে বড় বিপদ সামনে হচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং কাতার। লিকুদ পার্টির মন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান বড় ধরনের কিছু সাফল্য অর্জন করেছে, তবে তিনি বলেন এর চেয়ে অনেক বেশি উদ্বেগের বিষয় হলো মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা নতুন এই অক্ষ বা জোট। এই তুরস্ক, কাতার এবং পাকিস্তানের এই জোটকে বিপজ্জনক মনে করছে। ইসরায়েলের এই মন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা এবং সমঝোতায় পাকিস্তান এবং তুরস্ক বড় ধরনের ভূমিকা রেখেছে, এর মধ্য দিয়ে তারা এই নতুন জোটের অংশ হয়ে উঠেছে। বৃহস্পতিবার পোল বারামা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকলি এই নতুন জোটে কাতারের ভূমিকা কেমন তা ব্যাখ্যা করেন। পারস্য উপসাগরী এই দেশটিকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা হিসেবে আখ্যায়িত করেন। অর্থাৎ এই দেশটা বিভিন্ন যে জিহাদি রাষ্ট্র আছে সেই জিহাদি রাষ্ট্রের মধ্যে তারা জনসংযোগ রক্ষা করে। এই হচ্ছে অবস্থা। তার মানে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট যেমন বলছেন যে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে এবং এটা মানবতার দায়িত্ব। বলছেন যে আমরা চোখের সামনে একটি নতুন অক্ষ জোটের উত্থান প্রত্যক্ষ করছি। তুরস্ক, কাতার এবং পাকিস্তান থেকে ইঙ্গিত করে তিনি কথিত জোটকে একটি উগ্র সুন্নি অক্ষ জোট, যা আগে দেখা যে কোনো জোটের চেয়ে বিপজ্জনক বলে তিনি মনে করছেন। অর্থাৎ এই জোটটাকে অত্যন্ত বিপজ্জনক জোট মনে করছে। তুরস্ক পরবর্তী ইরানের থেকেও তুরস্ককে অনেক বেশি বিপজ্জনক মনে করে ইসরায়েল, এবং তার নেতৃত্বে যখন কি কাতার এবং পাকিস্তান জোট হচ্ছে, এই জোটটা অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে হবে। এবং সিরিয়ার ভেতরে তুরস্ক একটি বিশাল একটা অঞ্চল প্রতিষ্ঠা করছে, যেই অঞ্চলটার সাথে তুরস্কের একটা সরাসরি সংযোগ আছে। সব মিলায় ইসরায়েল এখন পর্যন্ত যে অবস্থা, তাতে তার ফিলিস্তিন তার জন্য বিপজ্জনক, লেবানন তার জন্য বিপজ্জনক, ইয়েমেন তার জন্য বিপজ্জনক, ইরাক তার জন্য বিপজ্জনক, ইরান বিপজ্জনক। তার মধ্যে আবার এই নতুন জোট তুরস্কের নেতৃত্বে কাতার এবং পাকিস্তান মিলে এই জোটটাকে বিপজ্জনক মনে করছে এবং মনে করছে যে পরবর্তীতে এরাই ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে। বাবা দিবসে যখন একজন সন্তানের মূল্যায়ন করা হয়, তখন ইরানি সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে মোস্তফাকে তার বাবার আদর্শিক প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যেভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ইরানকে টিকিয়ে রেখেছেন, ছেলে মোস্তফা খামেনি সেই একই চেতনাকে ধারণ করছেন। মোস্তফা খামেনি কঠিন সময়ে প্রশাসনের প্রতিটি জটিল সিদ্ধান্ত, ভূরাজনৈতিক চাল এবং সামরিক পদক্ষেপগুলো সুচারুভাবে সামলে নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু রক্তের উত্তরাধিকারী নন, বরং আদর্শ যোগ্যতার দিক থেকেও সত্যি তিনি একজন যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি। তবে মোস্তফা খামেনির এই উত্থান সম্পূর্ণ মসৃণ নয়। ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। বংশানুক্রমিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানি জনগণের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে, কারণ তারা শাহ আমলের রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল। শহীদ খামেনিও চাননি তার ছেলে মোস্তফা ইরানের সর্বোচ্চ নেতার মসনদে বসুক। তবে আল্লাহ যার ভাগ্যে ক্ষমতা লিখে রেখেছেন, তিনি সময়ের পালা বদলে একদিন না একদিন ক্ষমতা পাবেনই। মোস্তফার ক্ষেত্রেও তাই হয়েছে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন, তখন ইরানের প্রশাসন থেকে সাধারণ মানুষ দ্বিধা বিভক্ত ছিল কাকে বসাবেন শীর্ষ নেতার পদে। তবে শেষ পর্যন্ত নিজের যোগ্যতা প্রমাণ করে সবার সম্মতিতে বাবার আসনে বসে ইরানের দায়িত্ব নেন মুজতবা। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে ঐতিহ্যগত ধর্মীয় ও রাজনৈতিক ভারসাম্যের উপর জোর দেন, মুজতবা খামেনি সেখানে অনেক বেশি পদ্ধতিগত, সুশৃঙ্খল এবং আধুনিক প্রাতিষ্ঠানিক কাঠামো পছন্দ করেন। বাবার ছায়া থেকে তিনি ইরানের গোয়েন্দা জাল এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে একটি একক ও সুসংহত চেইন অফ কমান্ডের মধ্যে নিয়ে এসেছেন। এর ফলে সরকারের ভেতরে কোনো ধরনের অন্তর্দ্বন্দ্ব তৈরি হলে তিনি তা অত্যন্ত দ্রুততার সাথে দমন করতে সক্ষম হন। মুস্তফা প্রমাণ করেছেন তিনি কেবল আলী খামেনির ছেলে হিসেবেই নন, বরং নিজের যোগ্যতার বলেই এই আসনে বসেছেন। 1969 সালে জন্ম নেওয়া মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র। তিনি মূলত ধর্মীয় শিক্ষা লাভ করেছেন এবং কওমের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিরাপত্তা ও রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে তার সম্পর্ক সময়ের সঙ্গে শক্তিশালী হচ্ছে। তবে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরও আগের মতোই মুস্তফা আড়ালে আছেন। গণমাধ্যমে তার উপস্থিতি সীমিত, কিন্তু পর্দার আড়ালে তিনি ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই পরিচিত। বাবার সাথে ছেলের মূল পার্থক্য এখানেই। বাবা ছিলেন সম্মুখ সারির ক্ষমতার কেন্দ্র, যাকে প্রতিনিয়ত ইরানের জনসমক্ষে উপস্থিত হতে হতো, আর মুস্তফা আড়ালে থেকেই পালন করে যাচ্ছেন সব দায়িত্ব, আরো কঠোর আর সুশৃঙ্খল ভাবে। কোনো কোনো ক্ষেত্রে যেন বাবাকেও ছাড়িয়ে গেছেন মুস্তফা। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইরানের সাফল্য কাগজে কলমে তাই প্রমাণ করছে। আমেরিকার বিরুদ্ধে চুক্তিতে ইরানের স্বার্থ বজায় রাখতে পাহাড়ের মতো অটল ছিলেন মুস্তফা। আমেরিকার সঙ্গে সম্প্রতি হয়ে যাওয়া ইরানের অন্তর্বর্তী শান্তি চুক্তি নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফার অনড় অবস্থানের কারণেই ধরা দিয়েছে প্রকৃত সাফল্য। একটা কথা মাথায় রাখতে হবে, চুক্তির টেবিলে কখনো ইরান হারে না।
এর আগে 2015 সালে বাবা আলী খামেনির সময় যখন আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সাথে পরমাণু চুক্তি হয় তখনও ইরানি জয়ী ছিল। আর এবার ট্রাম্পের আমেরিকার সাথে যখন মোস্তফা চুক্তি করলেন তখনও আলোচনার টেবিলে তেহরানের জয় জয়কার। বেঁচে থাকলে ছেলের সাফল্যে নিশ্চয়ই খুশি হতেন খামেনি, তবে আকাশের উপরে অদৃশ্য থেকেও নিশ্চয়ই ছেলে মোস্তফার সাফল্যে বাবা খামেনির আত্মা শান্তি পাচ্ছে। বাবা যেন স্বস্তি পাচ্ছেন যে ইরান সঠিক নেতৃত্বের হাতেই আছে। তাই মোস্তফা খামেনির ইরান তার মতোই সঠিক পথে চলছে, ভবিষ্যতেও চলবে। পথ হারায়নি বাবা আলী খামেনির ইরান, পথ হারাবে না মোস্তফা খামেনির তেহরানও। সব মিলিয়ে বলা যায় মোস্তফা খামেনি আজ ইরানের রাজনীতিতে এমন এক শক্তি যাকে এড়িয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চিন্তা করা অসম্ভব। বাবার আদর্শকে বুকে ধারণ করে বৈরী আন্তর্জাতিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে তিনি ইরানকে এক সুশৃঙ্খল ও শক্ত অবস্থানে নিয়ে গেছেন। তাই ইরানের বর্তমান প্রেক্ষাপটে তাকে আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে যোগ্য সন্তান ও উত্তরসূরি হিসেবেই গণ্য করা হচ্ছে।